নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 171 থেকে 180 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। থাকার জায়গা যাচ্ছে হারিয়ে। দেখো কি আছে, স্যার বললেন সেদিন একটা খবরের কাগজ থেকে বিপন্ন বাসভূমি নামে একটা লেখা তোমাদের পড়ে শুনিয়েছিলাম, মনে আছে? তখন চারিদিকে স্যারের প্রশ্নের উত্তরে সোনম কি বলল? চারিদিকে শহর বাড়ছে, জলাভূমি বুজে যাচ্ছে, আকাশ থেকে সুন্দরবনকে দেখলে নাকি মাথার টাকের মতো লাগে। সোনম দম নেওয়ার জন্য একটু থামতেই আয়েশা বলে উঠল, আমিও বলবো স্যার। হ্যাঁ, তুমিও বলো। আয়েশা বলতে আরম্ভ করলো, জঙ্গলের অনেক গাছ রোজ কাটা পড়ছে। বাড়ির আশেপাশে শিমুল গাছ থাকলে অনেকে আবার কুসংস্কারের বশে কেটে ফেলে। উঁচু ঘাস ও জলার ঘাস জমি ক্রমশ কমছে। স্যার বললেন, ঠিক বলেছ। এসব শুনে সমীরারা গভীর চিন্তায় পড়ে গেল। তবে কি একদিন এই পৃথিবীর সব বাসস্থানই এইভাবে হারিয়ে যাবে? মানুষ তখন যাবে কোথায়? এই উদ্ভিদ আর প্রাণীদের ওপর নির্ভর করেই তো মানুষের বেঁচে থাকা। তাই বিভিন্ন জীবের বাসস্থান বাঁচানোর ওপর ওরা একটা পোস্টার তৈরি করবে বলে ঠিক করলো। পোস্টারের মাধ্যমে ওদের অঞ্চলের বিপন্ন উদ্ভিদ ও প্রাণীদের কেন বাঁচানো দরকার সেই বিষয়ে ওরা সবাইকে জানানোর চেষ্টা করবে। কিভাবে করবে পোস্টারটা? দেখো, মানুষের বেঁচে থাকা নির্ভর করে উদ্ভিদ ও প্রাণীর ওপর। উদ্ভিদ ও প্রাণীদের বেঁচে থাকা নির্ভর করে তাদের বাসস্থান ঠিক থাকার ওপর। আমাদের সেই বাসস্থান রক্ষা করতে হবে যাতে জীবেরা রক্ষা পায়। এইভাবে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীদের বাঁচিয়ে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারব। এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। প্রথম দেখো কি আছে, শিক্ষক মহাশয় কোন লেখা ছাত্রছাত্রীদের পড়ে শুনিয়েছিলেন? শিক্ষক মহাশয় বিপন্ন বাসভূমি নামে একটা লেখা ছাত্রছাত্রীদের পড়ে শুনিয়েছিলেন। 2 নম্বর, আকাশ থেকে সুন্দরবনকে কেমন দেখায়? আকাশ থেকে সুন্দরবনকে মাথার টাকের মতো দেখতে লাগে। 3 নম্বর, শিমুল গাছটা কেটে ফেলা হয় কেন? বাড়ির আশেপাশে শিমুল গাছ থাকলে অনেকে কুসংস্কার বশে কেটে ফেলে। 4 নম্বর, থাকার জায়গা হারিয়ে যাচ্ছে কেন? জঙ্গলে গাছপালা রোজ কাটা পড়ছে, শহর বাড়ছে, জলাভূমি বুজে যাচ্ছে, উঁচু ঘাসভূমি ও জলাভূমিও কমে যাচ্ছে, ফলে জীবের থাকার জায়গা ক্রমশ হারিয়ে যাচ্ছে। এবার দেখো আমরা পড়ে নেব অচেনা জায়গা। পরীক্ষার পরে দারুণ মজা। কি আছে, স্কুলে পরীক্ষা হয়েছে কালই। দাদার সঙ্গে বাসে করে মাসির বাড়ি যাচ্ছে বুবুন। একটা ব্রিজে ওঠার পর বুবুন দাদাকে জিজ্ঞাসা করলো, এই নদীটার নাম কি? দাদা বললেন, হুগলি নদী। হাওড়া থেকে কলকাতার মধ্যে যোগাযোগ সৃষ্টি করেছে হুগলির এই ব্রিজটা, যার নাম রবীন্দ্র সেতু। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন পেলাম, হুগলি নদী হাওড়া আর কলকাতার যোগাযোগ কোন সেতু তৈরি করেছে? রবীন্দ্র সেতু। বুবুনের খুব মজা হচ্ছিল। বাস এসে থামলো হাওড়া স্টেশনের পাশে। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল। এক সময়ে স্টেশন এলো। বুবুন দেখলো বিরাট স্টেশন, বেশ ফাঁকা ফাঁকা, কলকাতার মতো ঘিঞ্জি নয়। বুবুনের বেশ ভালো লাগলো, গন্ধটাও অন্যরকম। ওর ভীষণ আনন্দ হচ্ছিল। ওরা দুজনে হাঁটছিল। এইভাবে তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। আমরা ছকটায় চলে যাই। তোমার নিজে ফাঁকা স্থান পূরণ করো। দেখো কি আছে, শেষ যেখানে বেড়াতে গেছো। দীঘা, আমি দীঘা বলেছি, এখানে তোমরা অন্য কিছু লিখতে পারো। কিভাবে গিয়েছিলে? হাওড়া থেকে ট্রেনে। কতদিন থেকেছো? 5 দিন। কি কি দেখেছো? সমুদ্র সৈকত, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, তালসারি। তোমার কেমন লেগেছে? বেশ ভালো লেগেছে, ভীষণ আনন্দ হয়েছে। সেই এলাকার কাছাকাছি কোনো বিখ্যাত জায়গার নাম? চন্দনেশ্বর মন্দির, শঙ্করপুর ইত্যাদি। এই চ্যাপ্টার থেকে আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। হাওড়া কলকাতার পাশ দিয়ে কোন নদী বয়ে যায়?
হুগলি নদী। রবীন্দ্র সেতু কোন দুটি শহরের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে? রবীন্দ্র সেতু হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ রক্ষা করেছে। বুবুনের বাস কোথায় এসে থামল? হাওড়া স্টেশনের পাশে। বুবনদের দেখা রাস্তাটা কেমন ছিল? পুকুরের মাঝখান দিয়ে গ্রামের রাস্তা, দুপাশে ছোট ছোট পানা ভর্তি পুকুর। বুবনের দাদা গাছ থেকে কি পারলেন? বুবনের দাদা গাছ থেকে কয়েকটা ফলসা ফল পারলেন। ফলসা ফল কেমন? ফলসা ফল ছোট ছোট এক ধরনের ফল, বেশ মিষ্টি, তবে বীজ বা দানা থাকে। এরপর আমরা পড়ব সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখি। দেখো কি বলেছে, বুবুনের মনে পড়লো আজকে ওদের পাখি দেখতে যাওয়ার কথা হাওড়া জেলার সাঁতরাগাছিতে। ওখানে নাকি নানা রকমের পাখি দেখা যায়। চ্যাপ্টারটা ভালো করে পড়বে। পিনটেল, কোনোটা নানা জাতের হাঁসের কথা বলেছে, কোনোটা পিনটেল, কোনোটা আবার হুইসলিং টিল ইত্যাদি। দেখো কি বলেছে, এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। এবার বাড়ির বড়দের ও এলাকার মানুষদের, শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে ছকটা পূরণ করতে বলেছে। তোমাদের স্কুলের বেড়াতে যাওয়ার জায়গার কাছে ঝিল, 3 প্রহরীর ঝিল। সেখানকার গাছপালার নাম? ঝিলে ভর্তি কচুরিপানা, শ্যাওলা, ঝিলে পড়ে বাপলা, আকাশমণি, মেহগিনি, দেবদারু, নিম ইত্যাদি। সেখানকার দেখা প্রাণীর নাম? জলের মাকড়সা, অজানা কিছু মাছ, অজানা কিছু জলের পোকা, বকের মতো বড় বড় শোল মাছ ইত্যাদি। এবার কি বলেছে, সেখানে দেখা পাখির নাম? বুনো হাঁস, বক, শামুকখোল, ডাহুক ইত্যাদি পাখি। এবার এই চ্যাপ্টারের আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথমে আছে সাঁতরাগাছি কোন জেলায় অবস্থিত? সাঁতরাগাছি হাওড়া জেলায় অবস্থিত। সাঁতরাগাছির ঝিলে কোন কোন পরিযায়ী পাখি দেখা যায়? সাঁতরাগাছির ঝিলে পিনটেল, হুইসলিং টিল জাতীয় পরিযায়ী পাখি দেখা যায়। পরিযায়ী পাখি কাকে বলে? যে সমস্ত পাখি দূর দেশ থেকে অনেক পথ আকাশে উড়ে আমাদের দেশে আসে তাদের বলে পরিযায়ী পাখি। বুবুন বাবার সঙ্গে কোথায় গিয়েছিল? বুবুন বাবার সঙ্গে গোলপার্ক লেকে গিয়েছিল। বুবুনরা কিভাবে ঝিলের ধারে পৌঁছেছিল? বুবুনরা ট্রেনে চেপে ঝিলের ধারে পৌঁছেছিল। তারপর লাইনের পাশে রাস্তা ধরে হেঁটে ঝিলের ধারে পৌঁছালো। বুবুন বড় হলে কি করবে ভেবেছিল? বুবুন বড় হলে একটা ক্যামেরা কিনবে আর পাখিদের ছবি তুলে রাখবে। এবার আছে চেনা তবু অচেনা। পাঠ্যটা ভালো করে তোমরা পড়বে। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাব। দেখো কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর। অসমে বেড়ানোর সময় ট্রেনটি কোন স্টেশনে দাঁড়িয়েছিল? অসমে বেড়ানোর সময় ট্রেনটি হাসিমারা স্টেশনে দাঁড়িয়েছিল। জলদাপাড়ার জঙ্গলে দেখা যায় এমন কয়েকটি প্রাণীর নাম? জলদাপাড়া জঙ্গলে দেখা যায় দাঁতল হাতি, হরিণ, বাইসন, একশৃঙ্গ গন্ডার ইত্যাদি। খড়গ কোন জন্তুতে দেখা যায়? খড়গ গন্ডারে দেখা যায়। জলদাপাড়া কী জাতীয় অরণ্য? জলদাপাড়া একটি অভয়ারণ্য। জলদাপাড়াতে কোন বন্য জন্তু সংরক্ষিত হয়? জলদাপাড়াতে একশৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয়। জলদাপাড়া সংলগ্ন দুটি নদীর নাম? হলং ও তোর্ষা। রাভা নৃত্য কেমন? রাভা নৃত্য যেমন বর্ণময় তেমনই দলগত। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।